ব্যবসা বাণিজ্য বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক টালি খাতায় স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছি আমি রিফাত তাসনোভা। এক বছরে বাড়ি নির্মাণে ব্যয় বেড়েছে প্রায় 40%। নতুন অর্থ বছরে ফ্ল্যাট কেনায় বেড়েছে নিবন্ধন ব্যয়ও, আর তাতেই মধ্যবিত্তের আবাসনে বিক্রি কমেছে প্রায় 30%। আবাসন ব্যবসায়ীরা বলছেন 60 থেকে 70% কমেছে বিলাসবহুল ফ্ল্যাটের বিক্রি। আবাসন খাত স্থবির হওয়ায় বিক্রি কমেছে নির্মাণ সামগ্রীরও, কাজ না থাকায় বেকার হয়েছেন অনেক শ্রমিক। আর এসব নিয়ে আজকে আমাদের টালি খাতার আলোচনা, আবাসন সংকট, মধ্যবিত্তের নাগালের বাইরে নিজের বাড়ি। দর্শক, আলোচনা করতে আজকে আমাদের সাথে অনলাইনে যুক্ত আছেন রিহ্যাবের পরিচালক এম ফখরুল ইসলাম এবং আছেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অর্থনীতি বিভাগের অধ্যাপক সৈয়দ মিজানুর রহমান। আপনাদের দুজনকে দেখতে পাচ্ছি, স্বাগত জানাচ্ছি আপনাদেরকে। আমি একটু শুরুতেই যেতে চাচ্ছি জনাব এম ফখরুল ইসলাম, আপনার কাছে। আপনার কি বক্তব্য আগে আমরা একটু শুনে নিই যে রিহ্যাব কি বলছে। আমি প্রথমত ডিবিসিকে অনেক ধন্যবাদ জানাই আজকের অনেক গুরুত্বপূর্ণ সময়ে আমাকে এখানে যুক্ত করার জন্য এবং আমাদের ব্যবসা বাণিজ্য এবং দেশের এই আবাসন শিল্পের বিষয়ে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য। তো আপনি যথাযথ একটি প্রশ্ন করেছেন এবং আবাসনের বর্তমান বিষয়ে আপনি জানতে চাচ্ছেন এবং দেশবাসীকে এবং এই সেক্টরের সাথে সম্পৃক্ত তাদেরকেও জানানোর চেষ্টা করছেন। তো আমরা অ্যাকচুয়ালি আপনারা ইতিমধ্যে দেখছেন আমাদের রিহ্যাবের যে নেতৃবৃন্দ রয়েছেন তারা প্রতিনিয়ত দেশের জাতীয় গণমাধ্যমের মাধ্যমে সরকার, এই দেশের যারা এই আবাসন শিল্পের সাথে সম্পৃক্ত, আমাদের যারা সম্মানিত ল্যান্ড ওনাররা রয়েছেন, কাস্টমার রয়েছেন, তারপরে অন্যান্য যারা আমাদের এখানে কর্মজীবী মানুষ রয়েছেন, সকলের স্বার্থে বিভিন্ন দিক বেদিক আমরা প্রতিনিয়ত ছোটাছুটি করছি এবং যারা আমাদের সংশ্লিষ্ট মন্ত্রণালয় রয়েছে, বিভিন্ন অফিস রয়েছে, সরকারি সেক্টরগুলি রয়েছে এবং আমাদের সাথে আরো যারা অংশীজন আছে এই সেক্টরের সাথে, তাদের সাথেও আমাদের নানাবিধ এই সমস্যা থেকে উত্তরণের জন্য আমরা প্রতিনিয়ত সমস্যা উত্তরণের কথা আমরা শুনবো, কিন্তু সমস্যাগুলো কি তার আগে আপনার কাছ থেকে একটু জেনে নেই। ঠিক এই মুহূর্তে আসলে এই সময়ে এসে কি ধরনের সমস্যা আপনারা ফেস করছেন বা মুখোমুখি হচ্ছেন? আমরা বেশ কয়েকটা সমস্যা আমরা ফাইন্ড আউট করেছি। তোর মধ্যে আমরা অতি গুরুত্বপূর্ণ যে সমস্যাগুলি আমাদের রয়েছে, আমাদের নীতি সহায়তার আমাদের এখানে যথেষ্ট ঘাটতি রয়েছে। আপনি জানেন 2022-23 আগস্ট সম্ভবত একটি ড্যাপ প্রণয়ন হয়েছিল, ডিটেল এরিয়া প্ল্যান। সেই ডিটেল এরিয়া প্ল্যানটা প্রণয়নের পর থেকে আমাদের এখানে মূলত এই ধসটা নেমে আসছে। অ্যাকচুয়ালি আমরা পূর্বের নিয়ে যেমন ইমারত নির্মাণ বিধিমালা 2008 এবং পূর্বের যে ড্যাব ছিলেন, ড্যাবের উপরে আমরা যে বিল্ডিং হাইট পেতাম সেটা আমরা পাচ্ছি না, যার ফলে আমাদের এখানে নেতিবাচক একটি প্রভাব পড়েছে। আমাদের অনেকগুলি প্রজেক্ট আমরা এখনো স্টার্ট করতে পারিনি, বিকজ আমরা রাজ্য থেকে প্ল্যান পাস করাতে পারিনি। জি, আপনি এখানে মূলত ড্যাপের কথা বলছিলেন এবং নীতি সহায়তা পাচ্ছেন না, এরকম একটা তথ্য আমরা আপনার কাছ থেকে পেয়েছি। আমি একটু জনাব মিজানুর রহমান আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে এই যে রিহ্যাব থেকে বলা হচ্ছে নীতি সহায়তা তারা পাচ্ছেন এবং একই সাথে আমি যেটা বলছিলাম যে ফ্ল্যাট বিক্রি, বিশেষ করে বিলাসবহুল ফ্ল্যাট বিক্রির সংখ্যা কিন্তু আসলেই কমে গেছে। এটার কারণটা আসলে কি একটু বলবেন আমাদেরকে যে কেন এত কমে গেল? অনেক ধন্যবাদ। আসলে নীতি সহায়তা কথাটা খুবই আপেক্ষিক এবং অনেক বড়। নীতি সহায়তার নামে নীতি সহায়তাও হয়, আবার দুর্নীতি সহায়তাও কিন্তু হয়, নানা ক্ষেত্রে এটার ভ্যারিয়েশন থাকে। কিন্তু আপনার যেটা মূল প্রশ্ন যে বিলাসবহুল ফ্ল্যাটের দাম কমে গেল, মানে বিক্রি কমে গেল কেন, এটা তো খুব সহজ। যারা দুর্নীতিগ্রস্ত, টাকা পয়সা নিয়ে এই ব্ল্যাক মানি হোয়াইট করতে পারতো, সেই সুযোগ কমে গেছে, তারা পালিয়ে গেছে। খুব স্বাভাবিক এটা হবে। আর একটি শব্দ রিহাবের ডিরেক্টর বলেছে ধস। এই ধস শব্দটা মনে করার জন্য আমার মনে হয় রিহাবকে এখন 2008 সালের যে বৈশ্বিক বিপর্যয় হয়েছিল এই হাউজিং বাবল নিয়ে, আমেরিকাতে শুরু হয়েছিল এবং সারা পৃথিবীতে যে অর্থনৈতিক বিপর্যয় হয়েছিল সেটা এখন স্মরণ করা দরকার। অর্থাৎ শুধু বিলাসবহুল নয়, এই রিয়েল এস্টেট সেক্টরের কারণে অনেকগুলো জায়গায় ধাক্কা লাগবে এবং সেই ধাক্কা লাগার দায়ভার কিন্তু সকলকেই নিতে হবে। এবং আমরা জানি যে একটা সময় বিজ্ঞাপন দিত যে অমুক জায়গার জমির এমনই গুণ, এক বছরে দাম বেড়েছে 3 গুণ। এই যে উদ্ভট সমস্ত মূল্য বৃদ্ধিজনিত জল্পনা কল্পনা প্রমোট করেছে এই
রিয়েল এস্টেট কোম্পানিগুলো, এই দায়ভার কিন্তু তাদেরও। অর্থাৎ তারাই একটা অযৌক্তিক মানসিকতা তৈরি করেছে, যার ভেতর দিয়ে আজকের এই দুরবস্থাগুলোকে আমরা দেখতে পাচ্ছি চারদিকে। এবং আমাদের প্রস্তুত রাখতে হবে, এবং রিহ্যাবকে বিশেষ করে বলবো আপনাদের প্রস্তুত থাকতে হবে। ধস অনিবার্য, কারণ এই অনিবার্যতার যে কার্যকারণ সেটার জন্য ইউনাইটেড স্টেটসের যে হাউজিং বাবল, এটা নিয়ে গবেষণা, সেমিনার এবং ওখান থেকে শিক্ষা নিয়ে হয়তো ধসটা খানিকটা কমানো যেতে পারে। কিন্তু এইটা নিয়ে আসলে এখন আর এই মানে ছোটখাটো চিন্তার মধ্যে থাকলে হবে না। একটা জিনিস মনে রাখতে হবে যে মানুষকে প্রলুব্ধ করে, মানুষকে মানে মিথ্যা আশ্বাস দিয়েও অনেক সময় এই সেক্টরের অনেককে ইনভেস্টমেন্ট করানো হয়েছে, যেই জিনিসগুলো যখন সারফেসে আসা শুরু করেছে কেবল। কাজে এটা সারফেসে যখন আসবে তখন সেখানে অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে যে শুধু মানে বিলাসবহুল না, এমনি সাধারণ মধ্যবিত্ত বা তার চেয়েও যারা খুব কষ্ট করে হয়তো একটা ছোট্ট ফ্ল্যাট অ্যাডভান্স করেছে, তারা আসলে কিস্তিটাকে চালাতে পারবে? যারা ব্যাংক থেকে লোন নিয়েছে, আমরা জানি যে ফাইন্যান্সিয়াল কোম্পানিগুলো রিয়েল এস্টেট সেক্টরের জন্য অবারিত লোনের ব্যবস্থা রেখেছে। এর প্রত্যেকটা জিনিস আপনারা যদি শিখতে চান তাহলে অবশ্যই 2008-এর যে গ্লোবাল রিসেশন, বিশেষ করে হাউজিং বাবল রিলেটেড, সেইটাকে এখন আমাদের একেবারে বাইবেল মনে করে কাজ শুরু করা উচিত। এর বাইরে যত কথা বলি না কেন, এ নীতি সহায়তা দিল কিনা, আসলে দিবে কোত্থেকে? কারণ আমাদের কারোর কাছেই সেই প্রস্তুতিটা তো নেই। আমরা অনেক সময় ব্যক্তিগত লাভ বা মুনাফার জন্য এমন সমস্ত প্রলোভন বা ব্যবস্থা করি, বা বিয়ন্ড ক্যাপাসিটি কনজাম্পশন বা পারচেজের দিকে মানুষকে নিয়ে যাই। কারণ মার্কেটিং এর জায়গায় আমি যদি কোনো মতে একটা বাড়ি গুছিয়ে দিতে পারি তাহলেই হলো, কিন্তু সেই বাড়িটা পাওয়ার জন্য তার যে সঞ্চয় সেটা চলে গেছে, তার যে ডেইলি এক্সপেন্ডিচার সেটাকে সে স্কুইজ করে আগে হয়তো মাসে 20,000 টাকা খরচ করতে পারতো, কিন্তু বাড়ির কিস্তি দিতে গিয়ে সেটা 10,000 খরচ করছে। তার মানে তার যে রেগুলার এক্সপেন্ডিচার 20,000-এর জায়গায় 10,000 হচ্ছে। তার মানে টোটাল মার্কেট ডিমান্ড সে আগে যেটা ক্রিয়েট করতো সেটা করতে পারছে না। যে আমি একটু এই বিষয়টি নিয়ে একটু ফখরুল ইসলামের কাছে যাই। ফখরুল ইসলাম, এখানে একটি বিষয় চলে এসেছে, রিয়েল এস্টেট ব্যবসার সাথে যারা জড়িত আছেন তারা বিভিন্ন সময় টিভি বিজ্ঞাপন হোক কিংবা যেভাবেই হোক তারা এক ধরনের প্রলোভন দেখিয়েছেন মানুষকে। তো এই বিষয়টিকে কি আপনি একমত হবেন কিনা? এবং একই সাথে আপনার কাছে জানতে চাচ্ছি, এই যে সরকার পরিবর্তন হলো, কিংবা আমরা যদি আসলে সত্যি কথা বলতে গেলে যে বিষয়টি চলে এসেছে, আপনি তো শুনেছেন যে দুর্নীতির বিষয়টি, এটার কারণেও একটু ধস নামার কথা এখানে আমরা শুনেছি। আপনি কি এই দুটি বিষয়ের সাথে আসলে একমত কিনা? আমি একটু এই বিষয়ে বলি। ব্যাপারটা হচ্ছে যে এই চমকপ্রদ যে বিজ্ঞাপনের কথা বলা হচ্ছে, অ্যাকচুয়ালি এখানে প্রত্যেকটা বিজ্ঞাপন প্রচারের আগে কিন্তু আমাদের রেগুলেটরি বডি রয়েছে, সেখান থেকে এটা পারমিশন নিতে হয়। তো এখন কোনটা আমাদের এখানে এইভাবে আপনার মানুষকে ভালো প্রভাব ফেলে, কোনটা খারাপ প্রভাব ফেলে, এটা আলটিমেটলি আমরা সবাই জানি। আর হচ্ছে গিয়ে ব্যাপারটা, এই ধরনের কোনো কোম্পানি যদি সেটা বিজ্ঞাপন প্রচার করে মানুষকে প্রতারিত করে, তাহলে একান্ত দায় কিন্তু সেই কোম্পানির রয়েছে। তাছাড়া এই বিষয়ে আমাদের দেশের বিভিন্ন সংশ্লিষ্ট এজেন্ট রয়েছেন, বিভিন্ন সংস্থা রয়েছেন, তারা নিশ্চয়ই দেশের আইন কানুন রয়েছেন, নিশ্চয় তারা সেটা দেখছেন। আরেকটা বিষয় হচ্ছে যে ভাই বলেছেন যে আসলে যে আমাদের এই সেক্টরটা ধস আসছে বা দুর্নীতির কথা বলছেন, এখানে আপনি দেখতে হবে, আমি যেহেতু একটি সংগঠনের সাথে কাজ করি, এই দেশে এই সংগঠনের সদস্যের বাহিরেও বেশ কিছু কোম্পানি যারা বিজনেস করে, অথচ আমাদের বাণিজ্য মন্ত্রণালয়ের একটি অর্ডার রয়েছেন, যারা রিহ্যাবের মেম্বার নয় তারা এই ধরনের বিজনেস করতে পারবেন না। আপনি যদি একটা সমীক্ষা দেখেন বা একটা জরিপ করেন, আপনারা যদি নিরপেক্ষ জরিপ করেন, দেখতে পাবেন যে সমস্ত আমাদের যারা এই সেক্টরের মাধ্যমে দুর্নীতি বা প্রতারণার বিষয়টা আসে, আপনি এখানে অধিকাংশ দেখতে পাবেন যে তারা রিহ্যাবের সাথে সম্পৃক্ত নয়, রিহ্যাবের সদস্য নন। আপনি এটা বলতে চাচ্ছেন? যেহেতু এই দেশের, আমি বলি যেহেতু আলটিমেটলি এই সেক্টরটাকে রিহ্যাবে লিড দিচ্ছে, রিহ্যাবে একমাত্র সংগঠন আবাসন ব্যবসায়ীদের, সেই ক্ষেত্রে আলটিমেটলি এই রিপোর্টটা বা এই বদনামটা হয়তো বা রিহ্যাবের প্রত্যক্ষ পরোক্ষভাবে রিহ্যাবের উপরে বা রিহ্যাব মেম্বারদের গায়ে লাগে। জি, কিন্তু আপনি বলতে চাচ্ছেন যে যারা এই ধরনের বিষয়ের সাথে জড়িত রয়েছে তারা কেউই রিহ্যাবের সদস্য এখন পর্যন্ত হননি। আমি ব্যাপারটা আরো একটা বিষয় এখানে আপনাদের, যে আমরা আপনার কথা শুনবো জনাব ফখরুল ইসলাম, কিন্তু তার আগে আমাদের একটি ছোট্ট বিরতি নিতে হচ্ছে। আমরা আসছি, আমরা বিরতির পর আবার শুনবো আপনাদের কথা।
বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক টালি খাতায়। আজ আমরা আলোচনা করছি আবাসন সংকট, মধ্যবিত্তের নাগালের বাইরে নিজের বাড়ি। দর্শক, আলোচনা করতে যে দুজন অতিথি আজকে যুক্ত আছেন, আমরা এই পর্যায়ে একটু মিজানুর রহমান আপনার কাছে যেতে যাচ্ছি। আমরা আবাসন খাতে নানা সংকটের কথা বলছিলাম বিরতির আগে, এবং এখানে একটি বিষয় আসলে না বললেই নয় যে রাজধানীর বিভিন্ন নির্মাণ সামগ্রীর যে দোকানগুলো রয়েছে সেগুলোতে আমরা ঘুরেছি, দেখেছি নির্মাণ সামগ্রীর মূল্য বৃদ্ধি, বিদ্যুতের দাম বৃদ্ধি, গ্যাসের সংকট, উৎসে কর, এরকম নানান খরচ। এই সব খরচ আসলে, এবং নিবন্ধন ফ্ল্যাটের নিবন্ধনের খরচও কিন্তু বেড়েছে। তো এই সমস্ত জিনিস মাথায় রেখে মধ্যবিত্তের নাগালে কিভাবে একটি আবাসন তারা নিতে পারেন, কিংবা আমরা যদি বলি নিশ্চিত করতে পারেন? আচ্ছা, ধন্যবাদ। প্রথম কথা হচ্ছে, বাংলাদেশের আবাসন ব্যবস্থাটা কিন্তু মধ্যবিত্তের নাগালে কখনোই ছিল না। এখানে দুটো জিনিস মনে রাখতে হবে। একটা হচ্ছে যে কালো টাকা সাদা করার জন্য এই রিয়েল এস্টেট কোম্পানিগুলো এইটাকে একটা মানে ব্যাপার হিসেবে নিয়েছিল, যে কারণে এখন আপনার দামি ফ্ল্যাট বিক্রি হচ্ছে না, কারণ তারা নেই, পালিয়ে গেছে। দ্বিতীয় হচ্ছে ব্যাংক ফাইন্যান্সিয়াল সাপোর্ট দেওয়া বা নানা ধরনের প্রলোভন বা প্রস্তাবনা দিয়ে মানুষকে, মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্তর মানুষকেও ক্রেতা সাজানো হয়েছে বা ক্রেতা হিসেবে তৈরি করা হয়েছে। অর্থাৎ সক্ষমতার বাইরেও মানুষ গিয়েছে, কারণ ব্যাংক থেকে লোন পেয়েছে, সাপোর্ট পেয়েছে। তার মানে একটা নিজের বাড়ি করবার জন্য মানুষের যে একটা মানে চিরন্তন আগ্রহ, সেই জায়গাটাকে অনেক সহায়তা অনেক ব্যাংক করেছে, প্রতিষ্ঠানগুলো করেছে, অনেক রিয়েল এস্টেট কোম্পানিগুলো করেছে। কিন্তু যেটা দিয়ে আমি শুরু করেছিলাম সেই জায়গাটাই বলবো যে অমুক জায়গার জমির এমনই গুণ, দাম বেড়েছে বছরে 3 গুণ, এই কথাটা যারা বলেছে ওই জায়গায় কিন্তু বাংলাদেশ ব্যাংকের একটা রেসপন্ড হওয়ার কথা ছিল। অর্থাৎ এটা ছিল অগ্রিম ইনফ্লেশন ওয়েলকাম করার মতো একটা কথা। আমার তো কোনো অধিকার নাই অগ্রিম বলে দেওয়া যে এটার দাম 10 গুণ হবে 3 দিন পরে। এটা কিন্তু বাংলাদেশ ব্যাংক করেনি, বা বাংলাদেশে যারা ফাইন্যান্সিয়াল সেক্টর নিয়ে কাজ করছে তারা কখনো এই প্রশ্নটা তোলেনি যে তুমি কে হে বাপু, যে জমির দাম 3 গুণ বাড়বে এই বছর থেকে তুমি কিভাবে বলছো। এই কথাটা চ্যালেঞ্জ করার মতো কেউ ছিল না। আমিও বলিনি, কারণ তখন আমি ওইভাবে বুঝিনি, এখন বুঝতে পেরেছি, সেই জন্য বলছি। এবার আসুন, মধ্যবিত্ত নাগালের বাইরে চলে যাওয়ার যে কারণগুলো বলছেন, রেজিস্ট্রেশন, মানে সামগ্রীর দাম বাড়া, এগুলো প্রত্যেকটা সত্যি কথা। কিন্তু দেশের যে অর্থনীতি, যে অর্থনীতিতে আমরা দাঁড়িয়ে যাদেরকে মধ্যবিত্ত বলছি যে ডেটা দিয়ে, সেই ডেটাটা নিয়েও তো আমাদের কনফিউশন আছে। কারণ আমরা কিছুদিন আগেই কিন্তু মধ্য আয়ের দেশ হিসেবে সারা পৃথিবীতে স্বীকৃতি পাওয়ার জন্য অনেক ধরনের ডেটা দিয়ে প্রমাণ করার চেষ্টা করেছি, পেয়েছি। এখন আসুন, এই যে আবাসন মানে সেক্টরটা, এই আবাসন সেক্টরটার মধ্যে দুর্নীতির কথা আমি বারবার কেন আনছি? এই জন্যে আনছি যে যেটা রিহাবের ডিরেক্টর স্বীকার করলেন যে তাদের মানে এই সমিতির মেম্বার ছাড়াও একটা বিরাট অংশের ব্যবসা বাণিজ্য চারিদিকে চলছে, যেটা রেগুলেট করতে পারছে না। যেমন উনি বিজ্ঞাপনের কথা বললেন, যারা রেগুলেট করেন, রেগুলেটরি বোর্ড যারা আছে, সেই বোর্ডগুলোর মানে আমি বলবো যে প্রজ্ঞা এবং তাদের কমিটমেন্ট নিয়েও তো এই ক্ষেত্রে তাহলে প্রশ্ন আসবে। অর্থাৎ এই বিজ্ঞাপনগুলো, এই প্রলোভনের কাজগুলো তো মিথ্যা নয়, এটা তো সত্যি, উনি স্বীকার করছেন, কিন্তু এগুলো অন্যরা করেছে, তাহলে অন্যরা কারা? এই জায়গাটায় কিন্তু একটা খুব জোরালো ভূমিকা সরকারের আছে। আর একটা জিনিস মনে রাখতে হবে যে আজকে মধ্যবিত্তরা ফ্ল্যাট কিনতে পারছে না বা রিহ্যাবের ব্যবসা খারাপ যাচ্ছে, এটা নিয়েই শুধু আমাদের খুশি হওয়ার কিছু নেই। বাংলাদেশের অর্থনীতিতে যে ধরনের বিপর্যয় গেছে, এটা কিন্তু একদিনে তৈরি হয়নি। আমরা হুটহাট যদি এখন বলি যে এই সময়ের মধ্যে এগুলো কেন হলো, এগুলো খুবই ভুল হবে। এই অবস্থাটা তৈরি করা হয়েছে বা তৈরি হয়েছে দীর্ঘদিনের অর্থনৈতিক রং মডেলের ক্ষেত্রে, অর্থাৎ মানুষকে ক্ষমতার বাইরে, তার সক্ষমতার বাইরে ভোগে উদ্বুদ্ধ আপনি কিন্তু করা এখানে হয়েছে। বারবারই একটি কথা বলছেন যে এই একটি পক্ষের কথা আমি যদি বলি যে আপনি বারবারই তাদেরকে নির্দেশনা দিচ্ছেন, কিন্তু আমি একটু জনাব ফখরুল ইসলাম আপনার কাছে একটু যেতে চাচ্ছি। আপনি বলছিলেন যে রিহ্যাবের সদস্য যারা নয় তারা এই ধরনের কর্মকাণ্ডের সাথে যুক্ত হয়েছে। আপনারা রিহ্যাবের পক্ষ থেকে কি কখনো তাদেরকে বলেছেন যে রিহ্যাবের আওতায় তাদেরকে আসার জন্য, বা সরকারের কাছে কখনো বলেছেন যে এই ধরনের লোকেরা বা এই ধরনের ব্যবসায়ীরা এই ধরনের কাজের সাথে বা দুর্নীতির সাথে যুক্ত হচ্ছে? আপনি একটু আনমিউট করে নেবেন আপনার ডিভাইসটি। ওকে, আমি আপনার এই কোয়েশ্চেনটার আনসার করার পূর্বে আরেকটি বিষয় বলতে চাচ্ছি যে ছোটখাটো যে আমাদের মেম্বারদের বিষয়ে যদি এ ধরনের কোনো অভিযোগ থেকে থাকে, আমাদের রিহ্যাবে একটি মেডিয়েশন কমিটি রয়েছে। এই কমিটি যথেষ্ট পরিমাণ কাজ করে এগুলি মিউচুয়াল করার জন্য। ইতিমধ্যে যথেষ্ট পরিমাণ কাজ করেছে, যেটার পজিটিভ অনেক মার্কেটের প্রভাব পড়েছে আছে। হ্যাঁ, দ্বিতীয়ত হচ্ছে আমরা কিন্তু গভর্নমেন্টের কোনো অথরিটি নই। এটি কোনো জেল জুলুম দেওয়ার মতো বা বিচারালয় নয়, এটি একটি সংগঠন। আমরা আমাদের সংগঠন থেকে
সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলিতে বারবার বলছি যে যাতে রিহ্যাব মেম্বারশিপ ছাড়া, দায়বদ্ধতা ছাড়া যাতে হাউজিং বিজনেসটা না করতে পারে সেই বিষয়ে বাণিজ্য মন্ত্রণালয় থেকে একটি অর্ডার রয়েছে। তারপরেও যারা করছেন বিভিন্ন আমরা শেয়ার ভিত্তিক অনেকেই এই আবাসন শিল্পে এসে আবাসন ব্যবসা করছেন, সেখানে ন্যূনতম নিয়ম কানুনের তোয়াক্কা করছেন না সরকার, এখানে টোটালি তাদেরকে কোনো নিয়ম কানুনের মধ্যে আনতে পারছেন না, সরকার রাজস্ব এখানে হারাচ্ছেন। আমরা বারবার বলছি তাহলে কি আপনি এখানে স্বীকার করে নিচ্ছেন, আপনি কি এই জায়গাটা বলবেন যে অযৌক্তিক মানসিকতার কারণেই মূলত এই আবাসন খাতে একটি ধস নেমে এসেছে এবং মধ্যবিত্ত যারা রয়েছে তারা এখন পর্যন্ত একটি বাড়ির স্বপ্ন দেখতে পাচ্ছেন না? একটা হচ্ছে আমাদের ধস নামা, আর একটা হচ্ছে আমাদের এখানে যে অনিয়ন্ত্রিত। আপনি দুইটা বিষয় এখানে আমাকে জড়াচ্ছেন। বিষয়টা হচ্ছে অনিয়ন্ত্রিত, এখানে নিয়ন্ত্রণ, আমাদের এই সেক্টরটাকে নিয়ন্ত্রণ করার জন্য সংশ্লিষ্ট বডি রয়েছে, রেগুলেটরি বডি রয়েছে। তো এটা সরকারের অবশ্যই, আমরা কিন্তু সরকারের যেখানে যেখানে বলা দরকার, করণীয় দরকার, সেখানে সেখানে আমরা নক করছি। এখন বাকিটা আমি তো সরাসরি রিহ্যাব থেকে গিয়ে বা আমরা কয়েকজন গিয়ে কারো ব্যবসা বন্ধ করার সেই এখতিয়ার আমাদের নেই, সেই সুযোগও নেই। আমরা সেটা ব্যবসা পারবো বন্ধ না। করার কথা কিন্তু আসছে না, এখানে বারবারই বলা হচ্ছে ব্যাপারটা লিগ্যাল ভাবে ব্যবসা করা, ব্যাপারটা হচ্ছে হ্যাঁ, লিগ্যাল ভাবে প্রতারণা না করা। জি না, দেখুন আমি এখানে একটু ইন্টারফেয়ার করতে চাই। আমরা একেবারে শেষ, একদম একটু অল্প করে হ্যাঁ একটু শুধু বলছি এটা যে দেখুন মানে এই যে আপনারা বলছেন বিভিন্ন ব্যবস্থা নেওয়া হয়েছে, কয়টা রিহ্যাব সদস্যকে আপনারা বের করে দিতে পেরেছেন? জি, আসলে এই বিষয়টি অনেক বড় একটি বিষয়, এটা নিয়ে আমরা আগামীতে আবারও কথা বলবো। ধন্যবাদ জানাচ্ছি আপনাদের দুজনকেই। দর্শক, শেষ করতে হচ্ছে ব্যবসা বাণিজ্য বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামিক ব্যাংক চালি খাতা। এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।